চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাইমুল ইসলাম। ওনার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদি গ্রামে। ঘটনাটি মূলত ঘটেছিল ইমদা নামক একজন ব্যক্তির কাছ থেকে। ওনার নাম হয়তো বা ইমদাদুল এরকম হতে পারে, তবে উনি ইমদা নামেই বা এমদা নামেই পরিচিত ছিলেন। উনি 10-12 বছর আগে এই দামোদরদি গ্রামে এসে বসতি স্থাপন করেন। উনি ঠিক কোন জেলা থেকে এসেছেন বা ওনার ঠিক এক্স্যাক্ট ঠিকানা বা আসল ঠিকানা কোথায় এটা বলা মুশকিল, তবে জানা যায় ভবানীপুর নামক একটি জায়গা থেকে উনি এসেছেন। এই ভবানীপুর যে কোথায় এটা নাইমুল ইসলাম ভাই বলতে পারেন নাই, তবে ভবানীপুর আমাদের রাজবাড়ী জেলাতেও রয়েছে। তো এটা যে কোন ভবানীপুর এটা উনি জানাতে পারেন নাই। ঘটনাটি এই এমদার সাথেই ঘটেছিল 2016 কি 17 সালে। এই যে এমদা ভাই, উনি মূলত বেশ সুঠামদেহী একজন মানুষ, মধ্যবয়স্ক একজন মানুষ, ভালো মানুষ, কথা কম বলতেন, নীরব স্বভাবের, পরোপকারী মানুষ ছিলেন। উনি বর্ষাকালে দিন রাত 24 ঘন্টায় মাছ ধরার চেষ্টা করতেন। কখন যে ঘুমাতেন তা আসলে আল্লাহ জানেন, আর উনি বলতে পারবেন। সারাক্ষণ মাছ ধরতেন, সেগুলো বিক্রি করতেন। আর যখন বর্ষাকাল থাকতো না তখন দূরে দূরে কিছু কিছু জায়গায় গিয়ে মাছ ধরতেন, আর অন্যান্য সময়গুলোতে উনি কৃষিকাজ করতেন। তো এভাবেই চলছিল দিনকাল। ওনার একটি পাওয়ারফুল চার্জার লাইট ছিল, কালো রঙের বেশ বড় ধরনের চার্জার যে লাইটগুলো আমরা দেখতাম, বেশ ভারী, খুব আলো হয়। এইটার আলো যদি ফুল পাওয়ারে ফোকাস করা যায় তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। উনি এই লাইটটা ব্যবহার করতেন। হয়তো বা বিদেশ থেকে কেউ তাকে পাঠিয়েছিল বা উনি কিনেছিলেন বা এরকম কিছু একটা হতে পারে আর কি। তো উনি মাছ ধরার সময় বা রাতের বেলা বেরোনোর সময় এটাকেই সাথে রাখতেন সব সময়। সময়টা ছিল বর্ষাকাল, 2017 বা 16 এরকম সময় হবে আর কি। তো বর্ষাকালে উনি তো সবসময় মাছ ধরেন। উনি একটা ছোট ডিঙি নৌকাও ছিল। তো বিলের মধ্যে উনি ওই মাছ ধরার জন্য বিভিন্ন জায়গায় জাল পেতে রাখতেন। তো এই যে দামোদরদি গ্রাম, ব্রাহ্মণকান্দা বাজার থেকে যদি দামোদরদি গ্রামের দিকে আসা যায় তখন কিন্তু বেশ কয়েকটা বিল পড়ে, ছোট একটা ব্রিজ পড়ে, এর উত্তর দিকে মাটির রাস্তা, তারপর বেশ ডানে বায়ে খেয়াল করলে দেখা যাবে বিল। ব্রাহ্মণকান্দা বাজারের দিকে রয়েছে ইছামতির বিল। তবে আমরা যে ঘটনাটি বলবো এই ঘটনাটি মূলত তারাহাজির বিলের সাথে সম্পর্কযুক্ত। তো উনি তো মাছ ধরতেন বিভিন্ন জায়গায় ওনার মাছ ধরার জাল পাতা থাকতো, কোথাও ভেসাল পাতা থাকতো, কোথাও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেন, কোথাও বড়শি দিয়ে মাছ ধরতেন, কখনো টেটা দিয়ে মাছ ধরতেন। মানে ওনার মাছ ধরার যত ধরনের পদ্ধতি ছিল উনি সবগুলোই অ্যাপ্লাই করতেন। তো উনি তারাহাজির বিলে গিয়েছেন। উনি ওই যে ডিঙি নৌকাটা নিয়ে গিয়েছেন। এক একজন কিন্তু এক একটা জায়গায় জাল টাল পাতে আর কি, এক একজনের এক একটা এরিয়া থাকে। তো উনি ওনার একটা এরিয়াতে উনি গিয়েছেন। লোকজন যে ওনার সাথে কখনো থাকে না তা কিন্তু না, থাকে, দূরে দূরে থাকে আর কি। সাধারণত মানুষ মাছ ধরার সময় ছোট ডিঙি নৌকা তো একজনই থাকেন আর কি, আর একজন থাকলে তো তাকে মাছের ভাগ দিতে হবে, এটাও একটা সমস্যা। এই জন্য মানুষ একা একাই মাছ ধরে। তো উনি কি করেছেন, উনি ওই ডিঙি নৌকা নিয়ে বের হয়েছেন। ওনার হাতে ট্যাটা ছিল, তারপরে সেই লাইটটা ছিল। ওইখানে পানি ছিল কম। তো একটা জায়গায় আসার পর উনি যেটা করেছেন যে টর্চ লাইট মেরে দেখছেন যে কোনো মাছ দেখা যায় কিনা। ইতোমধ্যে ট্যাটা দিয়ে কিছু মাছ উনি ধরেছেন। হঠাৎ করে উনি দেখতে পান বেশ বড় আকৃতির একটা গজার মাছ, অনেক বড় আকৃতির। মানে এত বড় গজার মাছ সচরাচর কিন্তু পাওয়া যায় না। এই ধরনের বড় আকৃতির গজার মাছ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। এখন এই ধরনের গজার মাছ ধরার জন্য উনি নৌকা থেকে কিন্তু ট্যাটা নিক্ষেপ করতে পারবেন না, তাহলে নৌকাটা নড়ে উঠতে পারে, ওনার লক্ষ্যটা ভ্রষ্ট হতে পারে। উনি এটা দেখার পর কি করেছেন, টর্চ লাইটটা কিন্তু গজার মাছের দিকে বা গজার মাছের মাথার দিকে মেরেই রেখেছেন, আর নৌকা থেকে নেমে পড়েছেন। হাতে ট্যাটাটা নিয়ে আস্তে আস্তে ওই গজার মাছের দিকে এগিয়ে যাচ্ছেন। রাত তখন কিন্তু অনেক অনেক বলতে একদম শেষ রাতের দিকে, এমন একটা সময় আর কি।
কারণ সারা রাত ধরে মাছ ধরছেনি, ওই শেষ রাতের দিকে ওই দিকটাতে চলে আসছিলেন তারা হাজির বিলের ওই অংশে। তো উনি গজার মাছের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, গজার মাছও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওনার নৌকাটা কিন্তু পিছনেই আছে, পিছনে নৌকা রেখে উনি এগিয়ে আসছেন। তো উনিও আগায়, গজার মাছও আগায়। আস্তে আস্তে উনি যে গভীর পানির দিকে চলে যাচ্ছেন এটা উনি খেয়াল করেননি। তো উনি আগাচ্ছেন, প্রথম দিকে হাঁটুর নিচে পানি ছিল, এরপরে হাঁটু অবধি পানি আসছে, এরপর আস্তে আস্তে তার কোমর অবধি পানি হয়ে গেছে, এরপর আস্তে আস্তে উনি বুক পানিতে নেমে পড়েছেন। ওনার কিন্তু আসলে খেয়ালই আসছে না উনি এত গভীর পানিতে চলে আসছেন। এক হাতে লাইট ধরে রেখেছেন, আর এক হাতে ট্যাটা। উনি মারতে যাবেন এমন সময় মনে হয় আরেকটু সামনে যাই, আর একটু লক্ষ্যটা স্থির করে নেই। এরকম করতে করতে উনি যখন বুক পানিতে নেমে আসছেন তখন কিন্তু এই ট্যাটা নিক্ষেপের জন্য শরীরে যে লেভেলের জোরের প্রয়োজন হয় ওই লেভেলের জোর কিন্তু আসে না। কোমর পানিতে যে জোরটা আসে বুক পানিতে কিন্তু ওইরকম জোরটা আসে না, লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনাটাও খুব বেশি থাকে। ওই সময় হঠাৎ করে উনি পেছন থেকে কর্মর কর্মর আওয়াজ শুনতে পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে তো আশেপাশে কেউ ছিল না, হঠাৎ করে এরকম আওয়াজ কিভাবে আসে। বিড়াল অনেক সময় মাছ খাওয়ার যখন চেষ্টা করে বা মাছ খায় তখন এক ধরনের শব্দ হয়, ওই কাঁটাগুলো যখন যেভাবে ভাঙে তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ হচ্ছিল। তো উনি কি করেছেন, পেছন দিকে তাকিয়েছেন। পেছন দিকে তাকানোর পর উনি দেখতে পান ওনার ওই যে ছোট্ট একটা ডিঙি নৌকা, এই ডিঙি নৌকার উপরে দুটো কালো অবয়ব বসে আছে। এই অবয়ব দুটোর সাইজ কিন্তু খুব বেশি বড় না, একদম কালো দেখা যাচ্ছে, দুটো জিনিস বসে আছে। এগুলো মনে হচ্ছে যে আকার আকৃতিতে একটা ছোটোখাটো ছাগলের বাচ্চা যত বড় হয় ওই রকম আর কি, কালো কুচকুচে, তো ওরকম মনে হচ্ছে, মানে বামন টাইপের, 2 ফুট উচ্চতা হবে সর্বোচ্চ এরকম কিছু। তো এগুলো বসে কিছু একটা করছে বলতে মাছ খাচ্ছে। তখন কি হয়, এই যে ইমদা ভাই তার মেজাজ যায় খুব বিগড়ে। ভয় কি পাবেন, কারণ উনি মাছ ধরতে গিয়ে এই ধরনের টুকিটাকি ভয়ের বিষয়ের সাথে উনি অনেক আগে থেকেই অভ্যস্ত। উনি জানেন যে এই নৌকায় মাছ রাখলে এই মেছো পিশাচগুলো এসে মাছ খাওয়া শুরু করে। উনি চিন্তা করছেন সারাটা রাত জেগে মাছ ধরলাম, আর তোরা বেটা এসে মাছ খাওয়া শুরু করলি, তারা তোদেরকে আগে শায়েস্তা করে নিই। উনি গজার মাছের চিন্তা বাদ দিয়ে হাতে যে ট্যাটাটা ছিল এই ট্যাটাটা মানে ওদেরকে লক্ষ্য করে, মানে ওদেরকে টার্গেট করে এগিয়ে যাচ্ছেন। তবে ওনার হাতের যে পাওয়ারফুল টর্চ লাইটটা ছিল এটা কিন্তু ওই দুটো অবয়বের দিকে মারেন নাই। উনি জানেন যে এটা যদি মারেন সাথে সাথে দুটো পালাই যাবে। উনি হাতের ট্যাটা নিয়ে আগাচ্ছেন, আর এই দুটো তো মনের সুখে ওনার ধরা মাছগুলো কর্মর করে খেয়েই যাচ্ছে। উনি আগাচ্ছেন, যত আগাচ্ছেন চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এগুলো বেশ লোমশ, আর লোমগুলো বেশ চিক করছে। এ দুটো মনের সুখে মাছ খাচ্ছে, উনিও তো এগিয়ে যাচ্ছেন। যখন কাছাকাছি এসেছেন ওনার উদ্দেশ্য ছিল এই ট্যাটার মাথায় এ দুটোকে বিধিয়ে উনি ডাঙায় নিয়ে তুলবেন, মানে এতটা রাগ হয়েছে। উনি যখন এ দুটোর কাছাকাছি আসছেন এবং ট্যাটাটা নিক্ষেপ করবেন এমন সময় পেছনে মনে হলো পানির একটা আলোড়ন সৃষ্টি হলো। উনি তখন পেছন দিকে তাকান, উনি দেখতে পান এই যে গজার মাছটা এতক্ষণ যাকে ট্যাটা বিদ্ধ করার জন্য উনি এগিয়ে বুক পানি অবধি নেমে গিয়েছিলেন, ওনার পেছনে সেই গজার মাছটা চলে এসেছে। আর এই গজার মাছটা মনে হচ্ছে এর শরীরের বড় একটা অংশ পানির থেকে ভাসিয়ে দিয়েছে, মানে উপর দিকে দিয়েছে। তখনই উনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান যে আরে এই গজার মাছটা কাছাকাছি চলে এসেছে এবং শরীরটা পানির উপর ভাসিয়ে দিয়েছে, আমার উপর আক্রমণ করার জন্য চলে এসেছে। তখন সামনের দিকে দুটো পিশাচ মাছ খাচ্ছে, আবার পেছনে এই গজার মাছ চলে আসছে। কি করবেন বুঝে ওঠার আগেই এই গজার মাছটা ওনার উপর আক্রমণ করে বসে। যখনই আক্রমণ করেছে সাথে সাথে উনি তো পানির মধ্যে কিছুটা পড়ে গেলেও নিজেকে সামলে নেন, কারণ তখন তো উনি প্রায় কোমর পানি অবধি চলে আসছেন। উনি তখন দেখেন যে ওনার হাত থেকে এই গজার মাছের আক্রমণে ট্যাটাটা পড়ে গেছে, কিন্তু ওনার হাতে যে টর্চ লাইটটা ছিল এটা কিন্তু উনি ধরে রেখেছেন।
সাথে সাথে আর একটা জিনিস খেয়াল করেন যে এখন এই অবয়ব দুইটা না, তিনটা একই ধরনের আকার আকৃতিতে, একটা ছাগলের বাচ্চার সাইজের আর কি, একটু বড় ছাগলের বাচ্চা যেরকম বড় হয় আর কি, ওই রকম টাইপের। তার মানে বোঝা গেল এগুলো তাকে কৌশল করে এখানে নিয়ে এসেছে। এরপর এই তিনটা অবয়ব তার উপর ঝাঁপিয়ে পড়ে, পানির মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। উনি চেষ্টা করছেন কোনোভাবে তার ট্যাটাটা উনি ফেরত পান কিনা, কিন্তু না, সেটা উনি পারছিলেন না। উনিও ধস্তাধস্তি করছেন। এই ছোট ছোট আকৃতির বামন সাইজের এই মেছো পিশাচগুলোর সাথে উনি পেরে উঠছেন না। তো উনি ওনার হাতে থাকা টর্চ লাইট দিয়ে মাঝে মাঝে একটার মাথায় দেন বাড়ি, একটার পিঠে দেন বাড়ি। তো এইভাবে করতে করতে উনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। উনি চেষ্টা করছিলেন নৌকার দিকে যেতে, আর এই জিনিসগুলো তাকে টেনে হিচড়ে গভীর পানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যেমনটা বুক পানি অবধি নিয়ে গিয়েছিল। তো উনি তো চেষ্টা করছেন, উনি যদি একটাকে ওই টর্চ লাইট দিয়ে আঘাত করে ফেলে দেন তো দুইটা এসে আবার ঘাড়ের উপর বসে, আবার আর আঘাত দিয়ে আরেকটাকে যদি ফেলে দেওয়ার চেষ্টা করেন, যেটাকে ফেলে দেওয়া হচ্ছিল ওটা আবার ওনার ঘাড়ের উপর এসে বসে। এইভাবে ওনাকে তারা নাস্তা নাবুদ করে ফেলছিল। উনিও শরীরের শক্তি হারাচ্ছিলেন, মনে হচ্ছিল কিছুক্ষণ পর আর ওনার শরীরের শক্তি থাকবে না। এমত অবস্থায় দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। তখন তো আসলে শেষ রাতই ছিল, যার কারণে ফজরের আজান আর বেশি দেরিও ছিল না। যখনই আজান দিয়ে দিয়েছে তখন এই একটা অবয়ব বলে উঠেছে, ইমদারে, অনেক দিন ধরে তোকে চোখে চোখে রাখছিলাম, আজকে তো একটা ফাঁদ পাচ্ছিলাম, তবে অনেক দেরি হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আজকে তোকে কিছু করতে পারলাম না। তুই অনেক জ্বালাইছিস আমাদেরকে, তোর কারণে ঠিক মতো মাছও খাইতে পারি না। আজকে ধরে নিয়ে আসছিলাম রে তোকে, আমাদের একটা তো গজার মাছের সুরত ধরে ছিল, আর একটু আগাইতি না, তখন দেখতি মজা। আমরাও মজা দেখতেছিলাম যে আর একটু তুই আগাবি, তারপর আমরাও মাছ টাছ খেয়ে এসে তোকে ধরবো ঠেসে। এমন চুবানি চুবাবো না তোর লাশ ভেসে থাকবে। তুই আবার এদিকে চলে আসছিস, দেখ আজকে কিছু করতে পারলাম না, তবে মনে রাখিস আবার আসবো। এই বলে এগুলো অদৃশ্য হয়ে যায়। তো ইমদা ভাইও উনি তাড়াতাড়ি করে নৌকায় উঠে বাড়িতে চলে আসেন। তো বাড়িতে এসে ওনার স্ত্রীকে বলছেন যে এই ঘটনা, আমি তো এই ধরনের একটা ঝামেলায় পড়ে গেছিলাম। তো ঘটনা এতটুকুই। ওনার সাথে আরও ঘটনা আছে যা ওনার স্ত্রী জানে। ইমদা ভাই বছরখানেক আগে মারা গিয়েছেন। ওনার মৃত্যুটা প্যারানর্মাল না হলেও বেশ মর্মান্তিক ছিল বটে। ওনার যে বাড়ি, ওই বাড়ির কাছাকাছি একটা বাগান রয়েছে, তো ওইখানে উনি গরু বাঁধতেন। তো ওই বাগানে যে গাছ রয়েছে, কোনো একটা গাছে মৌমাছির চাক ছিল। তো উনি ওখানে গরু বেঁধে অন্য কাজ করছিলেন, হঠাৎ করে গরু ডাকাডাকি শুরু করছে। তো উনি বাড়ির কাছাকাছি ছিলেন ওই সময়। গরুর ডাক শুনে গরুর কাছে গিয়ে উনি দেখেন যে গরুকে মৌমাছি কামড়াচ্ছে, অনেকগুলো মৌমাছি গরুকে ঘিরে ধরে কামড়াচ্ছে। হয়তোবা কোনো দুষ্টু বাচ্চারা ওই চাকে ঢিল দিয়েছিল, ওরা পালিয়ে গেছে, এখন গরুকে কাছে পেয়েছে, মৌমাছিগুলো তাকে কামড়াচ্ছে। উনি তো ওনার গরুকে বাঁচানোর চেষ্টা করছেন। যখন গরুকে বাঁচানোর চেষ্টা করছেন, মৌমাছিগুলো তাকেও চেপে ধরেছে, তাকেও কামড়াচ্ছে। কোনোভাবে উনি গরুটাকে নিয়ে বাড়িতে আসেন। আসার পর বলেন যে এই ঘটনা শরীরে বিভিন্ন জায়গায় হুল ফুটিয়ে দিয়েছিল মৌমাছি, সেগুলো উনি বের করার চেষ্টা করেন, যতগুলো আসলে বোঝা যাচ্ছিল। ওনার স্ত্রীও এই বিষয়ে তাকে হেল্প করছিলেন। এরপর উনি যেই কাজ করছিলেন সেই কাজগুলো আবার করা শুরু করেন। তো ঘন্টাখানেক এরকম করেন। এরপর উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে নাকি বাসায় আসেন, বারান্দায় বসে পড়েন, বেশ ক্লান্ত মনে হচ্ছিল। এরপর উনি ঘরে গিয়ে বিছানার উপর শুয়ে পড়েন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তবে সেই চেষ্টা আসলে সফল হয়নি। অল্প সময়ের মধ্যেই উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তো এভাবেই ওনার মৃত্যু হয়েছিল। উনি হয়তোবা চিন্তা করেছিলেন যে না, কিছু হবে না, কিন্তু এতগুলো মৌমাছির কামড়, যে পরিমাণ অ্যাসিড ওই হুলের মাধ্যমে শরীরে ঢুকে গেছে, একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে যে ওই মাত্রার উপরে যদি অ্যাসিড ঢুকে যায়, বিশেষ করে মৌমাছি বা বোলতা, এদের যে হুল, এটার মাধ্যমে শরীরে যে পরিমাণ অ্যাসিড ঢোকে, এটা একটা মাত্রা আছে। এই মাত্রার উপরে চলে গেলে বাঁচানো যায় না মানুষকে। তো উনিও এইভাবেই মারা গিয়েছিলেন। তো ইমদা ভাইয়ের কিন্তু যে সন্তান, তার বয়স 11-12 বছর
এমনটাই জানিয়েছেন নাইমুল ইসলাম ভাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনার শেষ দিকে এই ইমদা ভাইয়ের যে মর্মান্তিক পরিণতির কথা জানালাম, আসলে এমনটা কারোর ক্ষেত্রেই কাম্য নয়। আমার জানা এমন একটা ঘটনা আছে, এমন একটা ঘটনা বলতে এই যে মৌমাছির ঘটনা যেটা বলছি, আমার বাসার খুব কাছাকাছি ঘটেছিল। দুটো বাচ্চা, ওরা প্রাইমারি স্কুলে পড়তো, তো ওরা বাঁশের নিচ দিয়ে আসছিল, কোত্থেকে যেন মৌমাছি এসে এদেরকে কামড়ানো শুরু করেছে। এর মধ্যে একটা বাচ্চাকে এত পরিমাণ কামড়েছে যে শরীর ফুলে গিয়েছিল, সাথে সাথে জ্বর চলে আসে। কোনো ধরনের ট্রিটমেন্ট করার সুযোগ দেওয়ার আগেই বাচ্চাটা মারা যায়। এই জন্য মৌমাছির কামড়কে আমরা কেউ অবহেলা করব না। দ্রুত শরীর থেকে এই অ্যাসিডের মাত্রা যদি না কমানো যায় তাহলে কিন্তু মৃত্যু হতে পারে। অধিক মাত্রায় যদি কেউ কামড় খায় তাহলে অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসার চেষ্টা করতে হবে, কোনোভাবেই এটাকে হেলাফেলা করা যাবে না। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের 21তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম শনির রাতের 21তম আয়োজনে। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব এই আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতুল রহমান। এই জান্নাতুল রহমান দম্পতি, অর্থাৎ ওনার হাজবেন্ড, এবং উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, সেটা আমরা প্রচার করেছি। মূলত ওনারা অডিও ক্লিপ আকারে ঘটনাগুলো পাঠান। তো এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এই জান্নাতাপুর মায়ের চাচাতো বোন, যার নাম হচ্ছে মরিয়ম, এই মরিয়ম খালা এবং তার পরিবারের সাথে ঘটেছিল। জান্নাতাপুর নানা বাড়ি কিন্তু বাগেরহাটের কচুয়া থানায়। এই যে মরিয়ম খালা, ওনার অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল। এই মরিয়ম খালার হাজবেন্ড অর্থাৎ খালু, উনি আসলে তেমন কোনো কাজ করতেন না। ওনার একটা মোটরসাইকেল ছিল, সেটা ভাড়া দিতেন, এটা দিয়েই উনি চলতেন। ওনাদের একটা সময় আসলে অনেক সহায় সম্পত্তি ছিল, খুব বিলাসবহুল জীবনযাপন করেছেন ওনারা, বিশেষ করে ওনার বাবা দাদা ওনারা। কিন্তু কথায় আছে না যে বসে বসে খেলে রাজার ভাণ্ডারও কিন্তু শেষ হয়ে যায়। বিভিন্ন জিনিস বিক্রি করে, জমি বিক্রি করে ওনারা খেয়েছেন, চলেছেন। এরকম করতে করতে ওনাদের সম্পত্তিগুলো আস্তে আস্তে ক্ষয় হতে হতে একটা সময় কিছুই ছিল না। বিশেষ করে এই যে খালুর সময় এসে কিছুই ছিল না। এই একটা মোটরসাইকেল ছিল, এটা ভাড়ায় খাটাতেন উনি, এইভাবেই কষ্ট করে চলতেন। এমন একটা অবস্থা ছিল যে বাসা ভাড়া দিয়ে যে থাকবেন এই উপায়টাও ছিল না। এদিকে ওনাদের সন্তানাদিও হয়ে গেছে, 2 ছেলে 1 মেয়ে। এদিকে বাসা ভাড়া দিতে ওনারা হিমশিম খান। এর মধ্যে একটা নিউজ আসে, সেটা হচ্ছে যে একটা বাড়ি আছে, যেই বাড়িতে থাকলে ভাড়া দিতে হবে না, দিলে দিল, না দিলে নাই, এমন একটা অবস্থা। পারলে দিল, না দিলেও বাড়িওয়ালা তার কাছে ভাড়া চাইবে না। বাড়ির কন্ডিশনও ভালো, উপরে টিন শেড, পাকা করা বাড়ি। তো এমন বাড়ি পেলে কে ছাড়ে, বিশেষ করে যাদের এই ধরনের আর্থিক দৈন্যদশা রয়েছে। ওনারাও এই প্রস্তাবটা সানন্দে মেনে নেন। যখন ওনারা ওই বাড়িতে উঠবেন, তখন জানতে পারেন যে এই বাড়ির যে মূল মালিক, উনি মূলত এইখানেই থাকতেন পরিবার নিয়ে। এই বাড়িটা উনি ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছেন, মূলত যাতে এটা পরিত্যক্ত না থাকে, অন্য কেউ দখল করতে না পারে। এই জন্যই তাদেরকে ওনারা থাকতে দিয়েছেন, এমনটাই আসলে বলা হচ্ছিল। কিন্তু ওই বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন, তারা কিন্তু বারবার এই মরিয়ম খালা এবং খালুকে বলছিল, খবরদার আপনারা এখানে আসবেন না। এই বাড়িওয়ালা কিন্তু এই বাড়িতে থাকতে না পেরে পরিবার সহ ভেগেছে, এই জন্য আপনাদেরকে ডেকেছে, আপনারা কিন্তু থাকবেন না এখানে, বিপদে পড়বেন। এখন এই মরিয়ম খালা বা খালু চিন্তা করছেন যে 3টা সন্তান, তারপর ওনারা 2 জন, এই 5 জনের পরিবার, এমনিতেই তো থাকতে কত কষ্ট হয়। একটা থাকার জায়গা পাওয়া গেছে, এত সুন্দর একটা জায়গা, থাকি না, কি হবে। তো
ওনারা প্রতিবেশীদের কথা শোনেন নাই। ওই বাড়ির আশেপাশে যে ঘরবাড়িগুলো ছিল সেটা কিন্তু দূরে দূরে, দূরে দূরে বলতে বোঝাচ্ছি যে হেঁটে গেলে 1 মিনিট লাগবে, এইরকম দূরত্বে ছিল ঘরবাড়িগুলো। মানে চিৎকার দিলে ওই বাড়িতে শোনাটা বেশ কষ্টই বলতে হবে। অনেক জোরে চিৎকার দিলে ওনারা হয়তো বা হালকা পাতলা শুনবেন, কিন্তু ঘরের ভিতরে যদি ফ্যান চলে বা কোনো সাউন্ড হয় টেলিভিশন বা অন্য কোনো কিছু, তাহলে কিন্তু ওই বাড়ির চিৎকার চেঁচামেচি তারা শুনবেন না। তো এখানে থাকা শুরু করেন। প্রথম কয়েকদিন কোনো সমস্যা হয় নাই, এরপর থেকে শুরু হয় সমস্যা। চালের উপর রাতের বেলা ধরাম করে কিছু একটা পড়তো। প্রথম দিকে ছোট ছোট ইট পড়ার শব্দ ওনারা পেতেন। বাইরে বের হয়ে কিছুই দেখতেন না, কোনো জায়গা ইট পড়া নাই। বিশেষ করে টিনের চালের উপর যখন কোনো কিছু পড়তো, গড়াতে গড়াতে প্রথমে চাল থেকে ওই বারান্দার টিনের উপরে, সেখান থেকে গড়াতে গড়াতে মাটির উপর যে টুপ করে পড়লো সেই শব্দটা ওনারা পেতেন। কিন্তু বাইরে বের হলে এমন কোনো আলামত দেখতেন না, কোনো ঢিল বা এরকম কিছু দেখতেন না। দিনে দিনে এই যেই ঢিল, এই ঢিলের সাইজটা মনে হচ্ছে বড় হচ্ছে। ছোট ঢিল পড়লে এক ধরনের শব্দ হয়, বড় ঢিল পড়লে আরেক ধরনের শব্দ হয়। মনে হচ্ছে দিনকে দিন এই ঢিল পড়ার আওয়াজটা বাড়ছে, মানে আস্তে আস্তে বড় বড় ঢিল পড়ছে। ওনারা ভয় পেতেন, বাইরেও বেরোতেন, কিন্তু কিছুই দেখতে পেতেন না। এর মধ্যে শুরু হয় আর একটা সমস্যা। এই তো শুরুর দিকে ঢিল পড়া এরকম আওয়াজ চলছিল, আস্তে আস্তে ঢিল তো বড় হচ্ছে। এটা যে আসলে কি ঢিল এটাও তো বুঝতে পারতেন না, কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা হলো এটা বেশ ভয়ের উদ্রেক করলো। দেখা যেত যে খালু উনি অনেক সময় রাত করে বাড়িতে ফিরতেন। মরিয়ম খালা বাসায় একা থাকতেন বলতে উনি ওনার সন্তানদেরকে নিয়ে থাকতেন। তো অনেক রাত্রে উনি তো জেগে আছেন, সন্তানরা হয়তো বা ঘুমায় গেছে, বাইরে থেকে ডাকছে, মরিয়ম, হে মরিয়ম, হে মরিয়ম, এইভাবে ডাকতো। তো উনি চিন্তা করছেন ওনার হাজব্যান্ড আসছেন, তাড়াতাড়ি করে উনি দরজা খুলে বাইরে বের হয়েছেন। বের হয়ে দেখেন যে কেউ নাই। তখন উনি চিন্তা করছেন যে ওনার হাজব্যান্ড কি ওনার সাথে রসিকতা করলো, মজা করলো নাকি। সারাদিন পরিশ্রম করে এখন তো মজা করার কথা না, আর যেহেতু উনি বাড়িতে একা, ছোট ছোট বাচ্চারা আছে, এমত অবস্থায় নিশ্চয়ই তারা মজা করবে না, ওনার তো মজা করার কথা না, এইটা উনি চিন্তা করেছেন। এরপর ঘরে চলে আসছেন। তো বেশ অনেকক্ষণ পর যখন ওনার হাজব্যান্ড আসছে, অনেকক্ষণ ধরে ডাকছে, এরপর উনি সাহস করে বাইরে গিয়ে দেখেন যে সত্যি ওনার হাজব্যান্ড আসছে। তখন ওনাকে জিজ্ঞেস করছে, তুমি কি একটু আগে আসছিলা? তো বলে, না তো, আমি তো আসি নাই, টাকাটাকি করি নাই। তখন বলে, এইভাবে কিন্তু ডাকছে। তো এরকম নাকি মাঝে মাঝেই ডাকতো। শুরুর দিকে দরজার সামনে ডাকতো, এরপর বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে ডাকতো, জানালার পাশ থেকে, এই পাশ থেকে, ও পাশ থেকে ডাকতো, মরিয়ম, হে মরিয়ম, এইভাবে ডাকতো। তো এভাবে কিন্তু কোনো সুপার ন্যাচারাল এন্টিটিগুলো তারা তাদের অবস্থান জানান দিচ্ছিল, এবং ওনারা যেন এ বাড়ি ছেড়ে চলে যান এটাও কিন্তু জানান দিচ্ছিল। কিন্তু ঝামেলা হয় কি, ওনাদের তো অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে যে থাকবেন এই উপায়টা ছিল না। ওনাদেরকে ওখানেই থাকতে হবে। কোনো একটা জায়গায় বাসা ভাড়া করতে গেলে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে বাসা ভাড়াটা দিতে হবে। সেটা ওনারা কোথায় পাবেন? এরকম একটা সমস্যা যেহেতু ছিল, চাইলেও যেতে পারছিলেন না। এদিকে তার প্রতিবেশী যারা মাঝে মাঝে এসে বলতো যে তুমি কি কোনো শব্দ শোনো, কেউ ডাকাডাকি করে, তখন মরিয়ম খালা বলতেন যে হ্যাঁ ডাকে তো। ওনারা বারবার বলতেন যে সর্বনাশ, তোমাদেরকে বারবার সতর্ক করছে, আমরাও করতেছি, চলে যাও চলে যাও, বিপদে পড়বা। কিন্তু মরিয়ম খালা বা খালুর উপায় ছিল না আসলে, ওনারা থাকছিলেন। তো ওনাদের যে সবার ছোট সন্তান এক ছেলে আছে, তার নাম হলো মাহিন। তো এই ছেলেটা ঘরেই ছিল, হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছে না। তো মরিয়ম খালা খুঁজছে, কোথাও পাওয়া যাচ্ছে না, এপাশ ওপাশ খুঁজছে, কোথাও মাহিনের দেখা নেই। এরপর তাকে ব্যাপকভাবে খোঁজাখুঁজি শুরু করে, তারপর তাকেও পাওয়া যায় না। তো ঘটনাটা 2019-20 সালের। তার বাবাকে ফোন করা হয়েছে, বাবা আসছে, সবাই মিলে খুঁজছে, পাওয়া যায় না, পাওয়া যায় না। অনেক পরে ওই বাড়ির পাশে নতুন একটা ছোট্ট ডোবার মতো করা হয়েছে, এটাকে অনেক জায়গায় বের বলে, মানে ডোবা বলে। তো ওখানে কিন্তু পানি নাই, একটু কাদার মতো আছে আর কি। তো ওই জায়গাতে মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে। একজন দেখে, এটা দেখেই তো ডাক দেয়। তো মরিয়ম খালা উনি দৌড়ে ওখানে চলে আসেন, এসে
উনি বুঝতে পারেন যে এখানে কি পড়ে আছে। উপুর হয়ে একটা বাচ্চা পড়ে আছে। এ বাচ্চা আর কেউ না, মাহিন। উনি তো চিৎকার করে এই বাচ্চাটার কাছে চলে যান, বাচ্চাটাকে কাদা থেকে টেনে তোলেন। দেখা যায় ওই বাচ্চাটাকে ওই কাদার উপরে খুব চেপে ধরে রেখে নিঃশ্বাস বন্ধ করে হত্যা করা হয়েছিল। বাচ্চাটাকে ওখান থেকে ওঠানোর পর দেখা যায় যে সে তো আর এই পৃথিবীতে নেই, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কে হত্যা করতে পারে, কারা হত্যা করতে পারে, এটা ওনারা বুঝে গিয়েছিলেন। তাই এটা নিয়ে আর বেশি ওনারা আগান নাই। এরপর মূলত ওই বাড়িটা ওনারা ছেড়ে দেন। পরবর্তীতে ওনাদের আরও একটি ছেলে সন্তান হয়। অদ্ভুত ব্যাপার কি জানেন, এই যে ছেলে সন্তানটা হয়েছে, এই ছেলে সন্তানটার চেহারা নাকি একদম হয়েছে যেই ছেলে সন্তানটা মারা গিয়েছিল তার মতো। মনে হচ্ছে এটার একটা জেরক্স কপি, মানে ফটোকপি বা কার্বন কপি, আমরা যেটাই বলি, হুবহু ওই রকম হয়েছে। ওনারা এখন আছেন, ভালো আছেন। ওই বাড়িটা ওনারা ছেড়েছেন, কিন্তু কলিজার ধন একজনকে হারানোর পর। যেখানে বাড়ির মালিকই থাকতে পারে নাই, সেখানে ওনারা থাকতে গিয়েছেন, অভাবে পড়েই তো। আর ওখানে যে এন্টিটিগুলো রয়েছে তারা তাদের অবস্থান জানান দিয়েছে, বারবার সতর্ক করেছে যেন ওনারা এখান থেকে চলে যান। তারপরও যেতে যখন পারেন নাই নিজেদের অর্থনৈতিক দৈন্যদশার কারণে, শেষ পর্যন্ত ওরা এক সন্তানকে হত্যাই করেছে। এভাবেই একটা করুণ পরিণতির মাধ্যম দিয়ে ওই বাড়িটা ওনারা ছাড়তে বাধ্য হন। এটাই ছিল ঘটনা। আজকের এই এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, নাইমুল ইসলাম ভাই এবং জান্নাতুল রহমান আপু, আপনাদের দুজনকেই জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো ইনশাল্লাহ।